হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে আমি ক্লাস 10 রায়ান মার্টিন 2025 প্রশ্নবিচিত্রা থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে গণিতের উপরে যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোর মধ্যে আজকে আমরা 4 নম্বর স্কুল নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি 3 নম্বর স্কুল অবধি কমপ্লিট করে দিয়েছি। যারা দেখোনি প্লিজ প্লে লিস্টে গিয়ে পরপর ভিডিওগুলো রয়েছে তোমরা দেখে নিও, অবশ্যই তোমাদের উপকারে লাগবে। শর্ট প্রশ্ন, লং প্রশ্ন সমস্ত কিছু আমি কমপ্লিট করে দিচ্ছি এবং ডিটেল বলে দিচ্ছি। তো প্লিজ তোমরা আগের ভিডিওগুলো দেখে নাও। আমরা আজকে এই 4 নম্বর স্কুলেরও কিন্তু এ টু জেড সমস্ত কিছু কমপ্লিট করব। তোমরা একটু ধৈর্য ধরে ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, স্কিপ করো না। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি ডিটেল বলে দিব। তো তোমাদের বলবো যে এই আমি যে ভিডিওগুলো তৈরি করছি, এখানে যে রাফ ওয়ার্ক করবো আমরা, সেগুলোর পিডিএফ পাওয়ার জন্য কিন্তু তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। নিচের লিঙ্কে গিয়ে তোমরা ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। সেখানে কিন্তু পিডিএফ গুলো আমি প্রত্যেক ভিডিওর পরে কিন্তু আপলোড করে দিব তোমাদের। এবং তোমরা সেখান থেকে বিভিন্ন আমি নোট, যেগুলো তোমাদের পরীক্ষা ওরিয়েন্টেড, যেগুলো ইম্পর্টেন্ট নোট যেগুলো আমি তৈরি করবো, সেগুলো কিন্তু সেখানে আপলোড করবো। তো প্লিজ তোমরা টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাবে লিঙ্কে ক্লিক করে। তো বেশি সময় নষ্ট করবো না, শুরু করবো আজকের প্রথম প্রশ্ন। দেখো 1 নম্বরের প্রশ্ন কি বলেছে। বার্ষিক R% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের মোট সুদ PNR বাই 25 টাকা হলে মূলধনের পরিমাণ কত? দেখো 1 বার্ষিক R% সরল সুদের মূলধন আমি জানি না, ধরো P টাকার R% সরল সুদের হারে n বছর মানে n বছরই থাকবে এখানে। তাহলে আমি যদি ধরে নিই মূলধনটা P1 টাকা, R% সরল সুদের হারে n বছরে, তাহলে সুদ কত হবে? PRT মানে হচ্ছে n বছর, PRT/100। এবারে বলে দিয়েছে, দেখো এই টাকাটা কত হবে বলে দিয়েছে, PNR/25 মোট সুদ বলে দিয়েছে। তাহলে এটাই হচ্ছে আমাদের মোট সুদ, যেটা এর সঙ্গে সমান। শুধুমাত্র আমি আসলটাকে চেঞ্জ করব, কারণ কোনো মূলধন বলেছে আমাকে, তাহলে আমি জানি না মূলধনটা কত, আমি P1 ধরে নেবো। কেন P1 ধরেছি? কারণ এখানে দেখো P রয়েছে, তাহলে দুটো কিন্তু সমান হয়ে যাবে। ঠিক আছে, তাই আমি আলাদা একটা P1 ধরলাম, যেই P1টা আমি বের করবো, যেটা হবে এখানে অ্যান্সার। ওকে, তাহলে দেখো P1 সমান কত হয়ে যাবে এখানে? P1 সমান PNR/25, 100 কি হয়ে যাবে, এদিকে গুণ হয়ে যাবে, আর নিচে ভাগ হয়ে যাবে কত, R/N। ঠিক, তার মানে দেখো 25 4 100, আর কেটে যাবে, এন কেটে যাবে। তাহলে অ্যান্সার কত হচ্ছে আমাদের? P1 সমান 4, পি পড়ে আছে আর 4 পড়ে আছে। ওকে, তাহলে যে মূলধনটা অ্যান্সার হবে, মূলধনের পরিমাণ যেটা বলেছে সেটা হচ্ছে কি 4P টাকা। ওকে, তাহলে অপশান দেখো এখানে, অপশান ডি হবে এখানে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন নেক্সট কোশ্চেনে যাবো আমরা। 2 নম্বরের প্রশ্ন কি বলেছে দেখো। বলেছে যে একটি গ্রামে বর্তমান জনসংখ্যা P, প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2R% হলে n বছর পর জনসংখ্যা কত হবে? দেখো n বছর পর যে জনসংখ্যাটা আসবে, তাহলে আমাকে T দেওয়া আছে, R% বৃদ্ধি বলেছে। ওকে, তাহলে n বছর পরে যে জনসংখ্যা হবে সেটা সূত্র কি, P ইন্টু 1 প্লাস R/100। আর এখানে কত, 2R বৃদ্ধি পেয়েছে, তাই আমরা কি করলাম, প্লাস করেছি। ওকে, হোল টু দা পাওয়ার n, এটাই হবে কি n বছর পরে জনসংখ্যা বৃদ্ধি। ঠিক আছে, তাহলে P ইন্টু দেখো 1 + 2 কেটে দাও, 2×50 100, তাহলে R/50 হোল টু দা পাওয়ার n, এটাই হবে কি আমাদের সঠিক উত্তর, যেটা n বছর পরে কি হবে, জনসংখ্যা। ওকে, তাহলে দেখো অপশান হবে এখানে, অপশান সি হবে এখানে সঠিক উত্তর। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেনে যাবো আমরা। দেখো 3-এর দাগ। এই সমস্ত কিছু তোমরা কিন্তু পিডিএফ পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে, অবশ্যই তোমরা জয়েন হয়ে যাও। কিন্তু পুরো যেরকম করছে এগুলো এরকম কিন্তু তোমরা পিডিএফ পেয়ে যাবে সেখানে। নেক্সট বলেছে দেখো x² বাই এক্স সমান বলে দিচ্ছে 6, সমীকরণের বীজদ্বয় কত হবে? দেখো বীজ বা বীজদ্বয় বলেছে। দেখো দেখো এখানে কিন্তু সমীকরণ যেটা রয়েছে x কিন্তু নট ইকুয়ালস টু 0 যদি হয় তাহলে কিন্তু আমি এটা করতে পারবো। তাই এখানে কিন্তু x 0 হতে পারবে না। তার মানে আমি যদি কেটে দিই এখানে x সমান কত হচ্ছে 6, তাহলে এখানে বীজ একটাই বীজই পাবো, দুটো বীজ পাবো না। তাহলে অপশন হবে এখানে বি হবে এখানে সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে আমরা 1 থেকে 3 অবধি কমপ্লিট করলাম। তো নেক্সট দেখো, নেক্সট পেজে রয়েছে আমাদের 4-এর দাগ। কি বলেছে দেখো, বলছে এ একটি ধনাত্মক সংখ্যা এবং এই অনুপাতটা তোমাদের দিয়ে দিচ্ছে। বলছে এ এর মান কত হবে এখানে দেখাতে বলছে। তাহলে আইভি দেখো কি করব, আমি অনুপাত দেওয়া আছে, তার মানে লিখতে পারি আমি a/27/64 সমান 3/4 ডিভাইডেড বাই এ। ওকে, এটা আমরা লিখতে পারি। এখান থেকে কি পাবো আমরা, দেখো এটা যদি উল্টে দিই আমি বা কোনাকুনি গুণ করে দিই, এর সঙ্গে এ গুণ হবে মানে কত হয়ে যাবে, a² হয়ে যাবে। আচ্ছা, এবারে 3/4 এর সঙ্গে কত গুণ হয়ে যাবে, 27/64। ঠিক আছে, তোমরা উল্টে দিয়েও করতে পারো, তাতে একটু কঠিন হয়ে যাবে। ঠিক আছে না, কারণ এখানে 27 কত হচ্ছে, a² সমান 81/64, আর 4×4 = 16, 6×4 = 24, 256। ঠিক আছে, তাহলে এ সমান কত হবে বলো, প্লাস মাইনাস √81/256। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে প্লাস মাইনাস
9/256 মানে কত, কার হোল বর্গ, 256 হচ্ছে 16, তাহলে প্লাস মাইনাস 9/16, তাহলে a এর মান বেরোচ্ছে প্লাস মাইনাস 9/16, কিন্তু a বলে দিয়েছে কি আমাদের ধনাত্মক, তাহলে যেহেতু ধনাত্মক বলে দিয়েছে তাহলে a এর মান হবে কত, প্লাস 9/16। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে অপশন হবে এখানে 9/16, অপশন সি হবে এখানে সঠিক উত্তর। ওকে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। দেখো ভি বলছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি এবং সিডি দুটি সমান্তরাল জ্যায়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 16 সেন্টিমিটার, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে জ্যা দুটির মধ্যে দূরত্ব নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে প্রথমে আমাদের কাজ হচ্ছে কি একটা বৃত্ত অঙ্কন করা। দেখো আমরা একটা বৃত্ত অঙ্কন করব, এটা ভি। এবারে বলেছে দুটি সমান্তরাল জ্যা বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে দুটি সমান্তরাল জ্যায়ের দৈর্ঘ্য বলে দিয়েছে, তাহলে একটা যেহেতু দুটো আহ, সমান্তরাল জ্যায়ের সবগুলো দুটো যেহেতু সমান, তার মানে এবং সমান্তরাল তার মানে অপোজিট দিকে নিশ্চয়ই থাকবে, একদিকে তো সম্ভব নয় একই ব্যাসার্ধ একদিকে এবং সমান্তরাল তো সম্ভব নয়, তাই এখানে যেটা আসবে সেটা কত আসবে বলো এখানে। এবং বলে দিয়েছে দেখো বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে, এটা যদি আমি কেন্দ্র ধরে নিই তার মানে এদের মধ্যে দূরত্ব কিন্তু বের করতে বলেছে। ঠিক আছে, এবারে আমরা যে কোনো একটা যোগ করে দিব এটাকে। ওকে, তার মানে দেখো এরপরে নামটা যদি আমি দিয়ে দিই এখানে, ধরো জ্যা দুটো আমি দিয়ে দিলাম, একটা এটাকে দিয়ে দিয়েছি এখানে এ বি জ্যা, আর একটা রয়েছে কত, সি ডি জ্যা। ওকে, ও কেন্দ্রীয় বৃত্ত ও দিব, যেখানে ছেদ করেছে। আচ্ছা এদের মধ্যে দূরত্ব মানে কি, নিশ্চয়ই লম্ব দূরত্ব এগুলো। ঠিক, তার মানে এটা একটাকে ধরো পি বিন্দুতে একটাতে কিউ বিন্দুতে আমি যুক্ত হয়েছে দেখলাম। ঠিক আছে, না আমি ধরলাম পি বিন্দু এবং কিউ বিন্দু, ব্যাসার্ধ 10 সেন্টিমিটার, তার মানে ও বি নিশ্চয়ই 10 সেন্টিমিটার। ওকে, আচ্ছা এ বি যদি 16 সেন্টিমিটার হয়, এক একটা 16 বলেছে, তার মানে পি বি কত হয়ে যাবে, পি থেকে বি অবধি এটা নিশ্চয়ই 8 সেন্টিমিটার হয়ে যাবে, তার মানে আমি পিও কত পাবো, এটা একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, তাহলে পিও কত পাবো আমি, দেখো পিও সমান পাবো অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, মানে 10 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার। ঠিক, তার মানে রুট ওভার কত বেরোবে, 100 - 64 মানে 36 সমান 6 সেন্টিমিটার। ঠিক, তাহলে 6 সেন্টিমিটার যদি ওপি হয় 6 সেন্টিমিটার, তাহলে ও কিউও 6 সেন্টিমিটার হবে, কারণ সমান্তরাল জ্যা বলেছে এবং সমান দৈর্ঘ্যের জ্যাগুলো কি হয়, বৃত্ত থেকে সমদূরবর্তী হয়। ঠিক আছে, তাহলে এইদিকেও কত হবে, 6 সেন্টিমিটার হবে। তাহলে পুরো অ্যান্সারটা কত হবে আমাদের, পি কিউ, যেটা হচ্ছে কি যে তাদের মধ্যে দূরত্ব 6 + 6 অর্থাৎ 12 সেন্টিমিটার। ওকে, আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। তাহলে অ্যান্সার হবে এখানে অপশন এ হবে এখানে সঠিক উত্তর। ওকে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। নেক্সট কোশ্চেনে কিন্তু একটা বৃত্ত রয়েছে, তাই আমি আর একটা বৃত্ত নিব। দেখো আর একটা ত্রিভুজ রয়েছে, ত্রিভুজকে আমাকে কিন্তু নিতে হবে। ওকে, পাশে চিত্রটা অঙ্কন করা রয়েছে, তবুও কিন্তু তোমাদের আমি বড় করে অঙ্কন করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। বলছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র, ও এখানে ও দিব আমি, ও বৃত্তের কেন্দ্র, এবি ব্যাস, এবি এবং সমান্তরাল সিডি রয়েছে, এবং এবিসি 25 ডিগ্রি হলে সিইডি এর মান কত। তাহলে প্রথমে আমি করব কি, সিডির সমান্তরাল করে বৃত্তের একটা ব্যাস অঙ্কন করব। ওকে, সিডির সমান্তরাল করে বৃত্তের একটা ব্যাস অঙ্কন করবো যেটা কেন্দ্র দিয়ে যাবে। ওকে, আর কি যোগ করেছে এখানে, দেখো বিসি যোগ করে দিয়েছে, তাহলে বিসি আমরা যোগ করব। ওকে, এরপর আমরা নাম দিয়ে দেব। দেখো কি দিয়েছে এখানে, ই সি ডি। একটু ধৈর্য ধরে তোমাদের কিন্তু অঙ্কগুলো দেখতে হবে, কারণ এইগুলো করতে একটু সময়ও লাগে। ঠিক আছে, দেখো এইটার সঙ্গে এটা সমান্তরাল বলে দিচ্ছে, এবির সঙ্গে সিডি সমান্তরাল। আচ্ছা আমাকে চেয়েছে সিইডি এর মান, মানে এইটাই হচ্ছে আমাদের সিইডি, এই মানটা বের করব। এবিসি 25 ডিগ্রি বলে দিচ্ছে, এবিসি মানে কোনটা, এখানে দেখো এ বি সি, মানে এই কোনটা আমাদের বলে দিচ্ছে কত, 25 ডিগ্রি। ওকে, আচ্ছা দেখো এইটা যদি 25 ডিগ্রি হয়, ঠিক আছে, তার মানে এটাও কত হবে, 25 ডিগ্রি। ঠিক, এটা কত হবে, 25 ডিগ্রি। ওকে, আমরা একটা সরল যোগ করব, সেটা হচ্ছে তোমাদের কাজ করতে হবে, অঙ্কন করে নিতে হবে এই এবং বিই, এটা কিন্তু যোগ করে দিতে হবে। ঠিক আছে, ওকে, এবারে দেখো এখানে বিডি, বিডি এসি, এসি বৃত্তচাপের উপর, এসি বৃত্তচাপের উপর, এই বৃত্তচাপের উপর দেখো সকল পরিধিস্থ কোণ কি হবে, সমান হবে। এটা যদি 25 ডিগ্রি হয়, দেখো এইসি এটাও কিন্তু কত হবে, 25 ডিগ্রি হবে।
কারণ দেখো এইসিটাও কিন্তু এসি বৃত্তচাপের উপর রয়েছে, আর এবিসি এটাও কিন্তু এসি বৃত্তচাপের উপরই রয়েছে। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। এরপরে দেখো বিডি এই বৃত্তচাপের উপর বৃত্তস্থ কোণ দেখো বিসিডি, যেটা 25 ডিগ্রি। তার মানে এটা যদি 25 ডিগ্রি হয়, এই বিডি বৃত্তচাপের উপর বিইডি এটাও কিন্তু কত হবে, নিশ্চয়ই 25 ডিগ্রি হবে। কারণ সকল বৃত্তস্থ কোণের মান একই বৃত্তচাপের উপর সকল বৃত্তস্থ কোণের মান কি হবে, সমান হবে, এটাও 25 হবে। আচ্ছা, এবারে এখানে যেটা করতে হবে সেটা কি, এইবি এই পুরো কোণটা এইবি পুরো কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি, কারণ অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তাহলে পুরো যদি 90 হয়, এদিকে 25 এদিকে 25 মানে টোটাল 50, তার মানে এই মাঝখানের যে কোণটা পড়ে থাকবে সিএডি, এই কোণটা কত হবে, নিশ্চয়ই 40 ডিগ্রি হবে। সিইডি সিইডি এর মান হবে কত, 40 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। শর্ট কোশ্চেন কিন্তু একটু হার্ড ছিল, ভালো করে না বুঝতে পারলে ব্যাক করে দেখে নিও, অবশ্যই তোমরা বুঝে যাবে। তাহলে এটা হবে কত, আমাদের 4 কমপ্লিট হয়ে গেল। নেক্সট কোশ্চেনে যাবো আমরা। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু শর্ট প্রশ্ন কমপ্লিট। এরপরে আমরা 2 নম্বরের প্রশ্নের দিকে এগোবো। বলছি তো, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ সুদ আসলে 2/5 অংশ হবে নির্ণয় করতে বলেছে। খুব ইজি অঙ্ক এগুলো। তাহলে সরল সুদের হার আমি জানি না, তাহলে R% ধরে নিব। কোনো টাকার মানে ধরো পি টাকার আমি ধরে নিলাম, তাহলে পি আর টি কত বলে দিয়েছে, 10 বছর। এটা কি হবে, পি আর টি বাই 100, মানে এটা কত হবে, সুদ হবে। এই সুদটা বা মোট সুদটা বলছে সুদ আসলের 2/5 অংশ, মানে সুদ প্লাস আসল বা আসল প্লাস সুদ দিলেই সমূল। ওকে, দিলেই সুদ আসল হয়ে যাবে। পি প্লাস পি আর ইন্টু 10/100, এর কত বলে দিয়েছে, 2/5 অংশ। আবারও বলে দিচ্ছি, দেখে নাও। বলছে 10 বছরের সুদ, তাহলে 10 বছরের সুদ কোনটা আমার, এটা। বলছে এই সুদটা কি হবে, সুদ আসলে 2/5 অংশ, তাহলে এটা হচ্ছে আমাদের সুদ, এটা আসল। সুদ আসল মানে তাদের যোগফল, তার 2/5 অংশ। আশা করি এরপর আর কোনো প্রবলেম হবে না, সমান বলে দিয়েছে। এখান থেকে কি বের করবো, আমি আর এর মান বের করবো। তাহলে দেখো 10 10 এ 100, তাহলে পাচ্ছি কত, পি আর বাই 100 সমান, এখান থেকে পি দেখো কমন চলে আসবে, এটাও 10 10 এ 100, তাহলে 1 প্লাস আর বাই 10 ইন্টু 2/5। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দুদিকে দেখো পি কেটে যাবে, এদিকে পি এদিকে পি কেটে যাবে। তাহলে দেখো এরপরে পড়ে থাকবে কত এখানে, আচ্ছা 10 10 এ 100 কিন্তু, পি আর বাই 10। ওকে, পি আর বাই 10, তাহলে আর বাই 10 সমান, এটা যদি গুণ করে দিই পড়ে থাকবে কত, 2/5 প্লাস 2r/10 কত, 50। ওকে, কাটাকাটি একদিকে নিয়ে চলে আসবো আর কে, তাহলে r/10 মাইনাস 2r/50 ইকুয়ালস টু 2/5। তাহলে 50 লসাগু হলে এটা কত হবে, 5r মাইনাস 2r, তার মানে হতো 3r বাই 50 ইকুয়ালস টু 2/5, বা আর সমান কত পাবো, 2 ইন্টু 50/5 ইন্টু 3, 5 10 50, পাচ্ছি কত, 20/3। 20/3 মানে 6 3 18, 6 পূর্ণ 2/3%। ঠিক আছে, এখানে পার্সেন্ট লিখবে না, অ্যান্সারে লিখে দিবে যে বার্ষিক শতকরা সরল সুদের হার, যেটা তুমি আর ধরেছিলে। তাহলে অ্যান্সার হচ্ছে কত আমাদের, 6.2/3%। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, নেক্সট কোশ্চেনে যাব আমরা, 2 এর দাগ। বলছে √7 প্লাস √1 √5 প্লাস √3 এর মধ্যে কোনটি বড়। দেখো √7 প্লাস √1, ওকে। আচ্ছা, এটাকে যদি আমি হোল স্কোয়ার করে দিই কত হবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে √7 এর হোল স্কোয়ার মানে কত, 7। 2ab প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার আগে নিয়ে নিই, বি স্কোয়ার মানে 1 প্লাস 2ab 2 ইন্টু √7, পাচ্ছি কত আমি, 8 প্লাস 2 √7। ওকে, আচ্ছা, একই রকম ভাবে আমি কত করব, √5 প্লাস √3 এর হোল স্কোয়ার কত হবে, √5 এর হোল স্কোয়ার মানে কত, 5 প্লাস √3 এর হোল স্কোয়ার 3 প্লাস 2ab ফর্ম 2 ইন্টু 5 3 কত হবে, 15। ওকে, এটাও পাচ্ছি কত আমি, 8 প্লাস 2 √50। ওকে, এখান থেকেই বোঝা যাচ্ছে দেখো কোনটা বড়। দেখো দুজনের মধ্যেই কিন্তু 8 রয়েছে, এখানে √7, এখানে 2 রয়েছে প্লাস করে, √7 √15, √15 বড়, তাই এই দিকেরটা কি হবে, বড় হবে। তাহলে যেহেতু এরকম লিখবে, √15 গ্রেটার দেন √7, তার মানে এখানে কত হবে, 8 প্লাস 2 √15 গ্রেটার দেন 8 প্লাস 2 √7 হবে। এবার এইটা মানে কি, এটার মানেই হচ্ছে কি, আমাদের লিখতে পারি আমি, √5 প্লাস √3 এর হোল স্কোয়ার গ্রেটার দেন কত হবে, √7 প্লাস √1 এর হোল স্কোয়ার।
যেহেতু দুটোই পজিটিভ এখানে মানে প্লাস রয়েছে, তাই না? কারণ দুটোই কিন্তু প্লাস, মাইনাস তো কোনো ব্যাপার নেই। তাই এদিকে এটাকে √5 তুলে দিতে পারি, তাহলে √5 প্লাস √3, যেহেতু দুটো পজিটিভ, গ্রেটার দেন √7 প্লাস √1। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এদের মধ্যে বড় কে? √5 প্লাস √7, অ্যান্সার হবে এটা। ঠিক আছে, √5 প্লাস √3। ওকে, তো এতক্ষণ অবধি যারা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে বলবো প্লিজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দাও, আর কমেন্ট করে জানাও তোমাদের কেমন ভিডিওটি লাগছে। আমার অনেক অঙ্ক হবে, পুরো কমপ্লিট করবো আমি। তোমাদের একটু ধৈর্য ধরে দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি, স্কিপ করে দেখো না। আর যদি নতুন হও চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো। পুরো প্রত্যেকটা শর্ট মানে কোশ্চেন ব্যাংকের সমস্ত বিষয় আমি কমপ্লিট করাবো, এত প্র্যাকটিস করাবো যে তোমরা ভুলতে চাইলেও কিন্তু ভুলবে না। প্রচুর প্র্যাকটিস করাবো, অনেক অঙ্ক করাবো তোমাদের, বারবার প্র্যাকটিস করাবো। তাতে কিন্তু তোমাদের অনেকটা হেল্প হবে এক্সামের জন্য। ওকে, তো এক্সাম হলে গিয়ে তোমাদের আর ভয় থাকবে না যদি আমার ভিডিওগুলো রেগুলার তোমরা ফলো করো। তো তো দেখো শুরু করব, বেশি সময় নষ্ট করছি না আমি, নেক্সটে যাব আমি। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে এখানে। তাহলে আমাদের এতদূর কমপ্লিট। ঠিক আছে, তাহলে দেখো এইখানে আসো 3-এর দাগ। বলছে দেখো পাশের চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তের ওপি এবির উপর লম্ব, এবি 6 সেন্টিমিটার, পিসি 2 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? এই চিত্রটা কিন্তু আমি এখানে এঁকে নিয়েছি, তাই আমি একটু তুলে, চিত্রটা না থাকলেও চলবে। ঠিক আছে, দেখো এখানে এঁকে নিয়েছি। বলছে ওপি এবি এর উপর লম্ব, ওপি এবি এর উপর লম্ব, তার মানে এটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। আচ্ছা, এবি 6 সেন্টিমিটার, এবি যদি 6 সেন্টিমিটার হয়, যেহেতু এর উপরে লম্ব, তার মানে কত হবে এখানে? এটা 3 সেন্টিমিটার হবে, এটা 3 সেন্টিমিটার হবে। ঠিক আছে, কারণ জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে। আচ্ছা, পিসি 2 সেন্টিমিটার বলে দিয়েছে, তার মানে কোনটা? এইখান থেকে এটা, এটা বলে দিয়েছে আমাদের 2 সেন্টিমিটার। ওকে, এবারে বলেছে দেখো বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তাহলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য মানে আমাকে কিন্তু একটা ব্যাসার্ধ অঙ্কন করে নিতে হবে। সেটা হচ্ছে ধরো ও থেকে বি অবধি এটা অঙ্কন করলাম। আচ্ছা, এবারে দেখো কি করব আমরা এখানে। যদি আমি ধরে নিই ওসি, ওসি মানে এটাও তো ব্যাসার্ধ, ও বি যা হবে ওসি তা হবে, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। ওসি কে আমরা কি করব, ধরে নিব ওসি সমান হচ্ছে এক্স সেন্টিমিটার। তার মানে ওপি কত হবে বলো? ওপি হবে x-2 সেন্টিমিটার। কেন? পুরোটা যদি আমাদের x সেন্টিমিটার হয়, পিসি তো 2 সেন্টিমিটার, তার মানে ওপি কত হয়ে যাবে? x-2 সেন্টিমিটার। পুরোটা থেকে উপরটা বাদ দিয়ে দিলে নিচেরটা পাবো। আচ্ছা, এবারে দেখো তাহলে এইটা আমার কত পেয়ে গেলাম? x-2 সেন্টিমিটার, কোনটা? ওপি। এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের কি পাবো? এইটা দেখো, এটা হয়ে যায় পিবিটা হচ্ছে আমাদের কি? ভূমি, আর বা লম্ব যাই হোক ধরতে পারো। পিওটা হচ্ছে কি? লম্ব। এটাকে যদি ভূমি ধরি, তাহলে আমি পিথাগোরাসের সূত্র থেকে আমরা কি পাবো? পিথাগোরাসের সূত্র থেকে আমরা পাবো দেখো ও বি স্কোয়ার সমান পি বি স্কোয়ার প্লাস পি ও স্কোয়ার। ইয়েস অর নো? পিথাগোরাসের সূত্র থেকে আমি পাবো এটা। ঠিক। আচ্ছা, এরপরে দেখো ওবি, ওবি মানে হচ্ছে ওসি, ওসি কে আমি ধরে নিচ্ছি কত? এটাকে তো ওবিও লিখতে পারি, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, এটা এক্স। এখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার সমান, আচ্ছা পিবি স্কোয়ার মানে হচ্ছে 3 স্কোয়ার প্লাস পি ও স্কোয়ার মানে হচ্ছে x-2 এর হোল স্কোয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এক্স স্কোয়ার সমান কত হবে? 9 প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab 4x প্লাস 2×2=4। ওকে, এক্স গুলোকে একদিকে নিয়ে আসবো, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 4x সমান হচ্ছে 13। তাহলে দেখো এই দুটো কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কত? 4x ইকুয়ালস টু 13। তাহলে এক্স সমান হবে 13/4, 4×3=12, 0.428, 4×5=20। তাহলে এক্স এর ভ্যালু পাচ্ছি কত আমি? যেটা ওসি, এবং সেটার মানেই হচ্ছে ওবি, মানে হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ। কত পেয়ে গেলাম আমরা? 3.25। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এটাও হবে কত? 3.25 সেন্টিমিটার। তো এটাই আমাকে কিন্তু চেয়েছে। ঠিক আছে, এটাই আমাকে বলেছে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য। অ্যান্সার হবে কত? 3.25 সেন্টিমিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের চিন্তা করার কারণ নেই, তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে যাও। পুরো পিডিএফটা তোমাদের এইরকম পুরো পিডিএফ কিন্তু তোমরা পেয়ে যাবে সেখানে। জাস্ট ডাউনলোড করে নিবে, পরীক্ষার সময় পিডিএফগুলো এক জায়গায় রেখে একবার দেখে নিবে বা বারবার প্র্যাকটিস করবে, কোনো অসুবিধা নেই। তোমরা এখন শুধু জাস্ট অঙ্কগুলোকে একটু আহ, মন দিয়ে বুঝে নাও। ওকে, নেক্সট কোশ্চেনে দেখো, এটা হয়ে গেল আমাদের 3-এর দাগ। এবারে করবো আমরা 4-এর দাগ। 4-এর দাগ কি বলছে? পাশের চিত্রে বিএক্স সমান সিওয়াই
যথাক্রমে এবিসি এবং এসিবি এর সমদ্বিখণ্ডক। এবি সমান এসি এবং বিওয়াই সমান 4 সেন্টিমিটার হলে এ এক্স এর দৈর্ঘ্য কত? আচ্ছা, এই চিত্রটা আমি বড় করে এঁকে নিয়েছি, বলে দিচ্ছি, দেখে নাও। আচ্ছা, এখানে কি বলেছে? এবিসি, এই দেখো এটা একটা কি ত্রিভুজ। আচ্ছা, দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে এবিসি, এই দেখো এই যে এবিসি, এই একটা কোণ আর একটা রয়েছে এসিবি, এই কোণের সমদ্বিখণ্ড প্রথমে দেখো এটা বিএক্স একটা সমদ্বিখণ্ড, আর একটা হচ্ছে সিওয়াই সমদ্বিখণ্ড। ঠিক আছে, এত দূর অবধি কমপ্লিট। এরপরে এবি সমান এসি বলে দিয়েছে, মানটা এই মানটা দুটো সমান। বিওয়াই 4 সেন্টিমিটার বলে দিয়েছে, তাহলে আমরা লিখে নিব বিওয়াই এইটা কত, 4 সেন্টিমিটার। ওকে, আচ্ছা 4 সেন্টিমিটার। তাহলে এ এক্স এর দৈর্ঘ্য কত, মানে হচ্ছে এই এ থেকে এক্স, এই দৈর্ঘ্যটা কত জানতে চেয়েছে। খুব সহজ অঙ্ক, দেখো একটু বুঝে নিলে হয়ে যাবে। দেখো এই কোণটা আর এই কোণটা সমান, ইয়েস অর নো? মানে বোঝাতে চাইছি আমি এ বি সি, এই কোণটা সমান এ সি বি। কেন? কারণ এ বি এসি সমান, তার মানে কি সমদ্বিবাহু ত্রিভুজ, এবং তাদের বিপরীত কোণগুলো কি হবে, সমান হবে। এ বি এর বিপরীত কোণ এইটা, আবার এসি এর বিপরীত কোণ এটা, দুটো কি হবে, সমান হবে, সেটা লিখেছি। এবারে দেখো এদের আবার সমদ্বিখণ্ডক বলে দিয়েছে, কোনটা, এটা। তার মানে আমি যদি এখানে লিখি যে এবিসি হাফ করে দিই আর এসিবি কে হাফ করে দিই, তার মানে আমি পাবো কত, এক্স বি সি, ঠিক আছে, বা এ বি সি, এই দুটো কোণ কি সমান, হাফ করে দিলে আমি যে কোনো একটা লিখতে পারি, এ বি এক্স, সরি এ বি এক্স, এইটার সমান কি লিখতে পারি আমি, দেখো ওয়াই সি বি, কারণ এইটার সঙ্গে এটাও তো সমান, হাফ করে দিয়েছি মানে লিখতে পারি আমি, বা বি সি ওয়াই। ঠিক আছে, তার মানে দেখো দুটো, এই যে কোণটা আর এই কোণটা কি হচ্ছে, আমাদের সমান হচ্ছে, বা এই কোণটার সঙ্গে এই কোণটা কি হচ্ছে, সমান হচ্ছে। তার মানে তোমরা পড়েছো, দেখো যে একই বৃত্তচাপের উপর, বৃত্তচাপ যদি একই হয় সমস্ত কোণ কিন্তু কি হবে, সমান হবে, তাই না? তাহলে এই বৃত্তচাপ আর এইদিকে যদি এখান থেকে এটা একটা বৃত্তচাপ দিই, এই বৃত্তচাপ এটা যদি সেম হয়, তার মানে এর উপরে যে কোণটা তৈরি হবে সেটা কিন্তু এর যে কোণ আর এই কোণটা কি হবে, সমান হবে কিন্তু। তার মানে দেখো এখানে যেহেতু এ বি এক্স সমান বিসিওয়াই করে দিয়েছি, এখান থেকে আমি করতে পারি এই যে কোণটা এ বি এক্স মানে কোনটা, এ বি এক্স, এই কোণটা এর যে বাহু এটা হচ্ছে এ এক্স সমান লিখতে পারি এই কোণটার যে বিপরীত যে বাহুটা রয়েছে বি ওয়াই, এটা কি হবে, সমান হবে। ঠিক আছে, কারণ একই বৃত্তচাপ বা একই জ্যায়ের উপর, সমবৃত্তের উপর কিন্তু সমস্ত কোণের মান সমান হবে। তাই এক্স এর সঙ্গে বিওয়াই কি হলো, আমাদের সমান হয়ে গেল, এবং বিওয়াই আমাদের বলে দিচ্ছে কত, 4 সেন্টিমিটার। অতএব এ এক্স এইটাও কত হবে আমাদের, 4 সেন্টিমিটার। না যদি বুঝতে পারো কথাগুলোকে আরেকবার করে শুনে নাও, খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এগুলো রয়েছে, একটু প্রবলেম রয়েছে। যদি কনসেপ্ট ক্লিয়ার না হয় তাহলে কিন্তু তোমরা অঙ্কগুলো মুখস্থ করে, কত মুখস্থ করতে থাকবে, তোমরা কনসেপ্ট ক্লিয়ার করে নাও। যেভাবে বলছি একটু মন দিয়ে শোনো, সময় লাগবে, ধৈর্য ধরে শোনো, পরীক্ষার সময় কিন্তু তোমাদের অঙ্ক করতে আর সময় লাগবে না। এখন যদি তোমরা বুঝে নাও, পরীক্ষার সময় কিন্তু কোনো রকম ভাবে তোমাদের প্রবলেম হবে না, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তাই বলছি মন দিয়ে শোনো, একটু সময় নষ্ট করো, একটু সময় দাও, তাতে কিন্তু তোমাদের পরীক্ষা হলে আর চিন্তা করতে হবে না। তো এটা কমপ্লিট হয়ে গেল, তাহলে 4-এর দাগ। এরপরে আসবো আমরা কত, 5-এর দাগ। পরের এতে রয়েছে আমার 5-এর দাগ, এইটা 5-এর দাগ কি বলেছে দেখো, বলছে একটি লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল বলেছে সি বর্গ একক, ভূমির ব্যাসার্ধ বলেছে আর একক, আয়তন বলে দিচ্ছে ভি ঘন একক, শিয়ার বাই ভি এর মান কত। খুব ইজি। তাহলে চোঙের বক্রতলের ক্ষেত্রফল, ভূমির ব্যাসার্ধ আর যদি হয়, ঠিক আছে, তাহলে চোঙের উচ্চতাকে ধরে নিলাম আমি, ধরো এইচ। ওকে, এইচ ধরে নিলাম, এটা ভি। আচ্ছা, তাহলে বক্রতলের ক্ষেত্রফল কি হবে, পাই আর স্কোয়ার এইচ। ওকে, সরি, বক্রতলের ক্ষেত্রফল হবে কত আমাদের, 2 পাই আর এইচ। 2 পাই আর এইচ, লম্ব বৃত্তাকার চোঙ বলেছে, তাহলে অ্যান্সার কত হবে, এটা সি বলেই দিয়েছে। আয়তন বলেছে ভি, আয়তন কত, পাই আর স্কোয়ার এইচ, এটা কত বলেছে, ভি ঘন একক। ওকে, আচ্ছা এটাকে 1 নম্বর, এটাকে আমি 2 নম্বর দিলাম, কারণ 1 নম্বর ভাজিতক যদি 2 নম্বর করি আমি, তাহলে কত পাবো, 2 পাই আর এইচ বাই পাই আর স্কোয়ার এইচ সমান সি বাই ভি, বা, আচ্ছা পাই পাই কেটে যাবে, এখানে পাই কাটো,
আর একটা কাটবে, একটা পড়ে থাকবে, এইচ কেটে যাবে। তাহলে পড়ে থাকবে কত এখানে, 2/r সমান c/v। আরটাকে উপরে তুলে নিব আমরা, তাহলে c2 সমান cr/v বা cr/v সমান 2। এটাই তো চেয়েছে যে cr/v এর মান কত, তাহলে অ্যান্সার হবে কত আমার, অ্যান্সার হবে 2। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে যাবো আমরা, বড় কোশ্চেন। দেখো, দুলাল বাবু একটি বাড়ি তৈরি করার জন্য, এই যে অঙ্কটা আমি তোমাদের স্কুল 3তে আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি কিন্তু, এবং স্কুল 3 পিডিএফও তোমাদের দিয়ে দিয়েছি আমি টেলিগ্রাম চ্যানেলে, সেখান থেকে তোমরা নিয়ে নিতে পারো। ভিডিওটা অবশ্যই দেখে নিবে, ভালো করে বুঝিয়ে দিচ্ছি এই কোশ্চেনের অ্যান্সারটা তোমাদের। অবশ্যই স্কুল 3 ভিডিওটা দেখে নাও, আর পিডিএফটাও তোমরা সংগ্রহ করে নাও। ওকে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। কোনো মূলধন 2 বছরের সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা এবং 8,652 টাকা হলে মূলধন এবং বার্ষিক সরল সুদের হার কত হবে? ওকে, তাহলে দেখো, মূলধন যদি আমি p টাকা ধরে নিই, আর বার্ষিক সুদের হার কত ধরবো আমি, r% ধরে নিই, তাহলে 2 বছরের সুদ কত হবে? 2 বছরের সুদ কত হবে মানে হচ্ছে সরল সুদ যেটা, ঠিক আছে? তাহলে p r ইন্টু t মানে 2/100, এই টাকাটা হবে, ইয়েস অর নো? তার মানে পাবো কি আমি এখানে 250 PR/50 টাকা। ওকে, এবারে এইটা বলে দিয়েছে আমাদের 8,400 টাকা, তার মানে এই PR/50 শর্তানুসারে লিখতে পারি 8,400 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, 8,400 টাকা হলো, এটা আমাকে ধরো 1 নম্বর আমি ধরলাম। এরপরে বলেছে দেখো, এদিকে আরেকটা কি, চক্রবৃদ্ধি সুদ বের করো। তাহলে চক্রবৃদ্ধি সুদ কত হবে বলো, 2 বছরে, তাহলে p ইন্টু 1 প্লাস r/100 হোল টু দা পাওয়ার 2 মাইনাস 1, এটা হচ্ছে কি আমাদের চক্রবৃদ্ধি সুদ। ওকে, সূত্র এটা সমান বলে দিয়েছে আমাদের 8652। ওকে, আচ্ছা, এখান থেকে আমি কি লিখবো, p ইন্টু, এটাতে আমি কত করবো, a স্কোয়ার মাইনাস যদি আমি b স্কোয়ার করে দিই, তাহলে a প্লাস b মানে a প্লাস r/100। এইরকম করলে কি বলতো, তোমাদের ক্যালকুলেশন অত কঠিন হবে না। a প্লাস b ইন্টু a মানে r/100 মাইনাস b সমান 8652, বা p ইন্টু, দেখো প্লাস 1 মাইনাস 1 কেটে যাবে, তাহলে 1 কত হবে এখানে, 2 হয়ে যাবে। তাহলে 2 প্লাস r/100 ইন্টু, এটা হবে কত, r/100 সমান 8652। ওকে, আচ্ছা, এখান থেকে কি করবো আমি, দেখো এখানে PR/100 হয়ে যাচ্ছে না, PR/100 সমান, সরি গুণিতক PR/100 ইন্টু 2 প্লাস r/100 সমান 8652। আমি ক্যালকুলেশন যেভাবে করছি যদি এইভাবে করো, তোমাদের কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে। আচ্ছা, এবারে ধরো PR/50 আমি জানি, তাহলে PR/50 এটা যদি আমি 100 করে নিই, ধরো আচ্ছা, PR/100 যদি আমি করে নিই, তাহলে 2PR/100 সমান 8,400, তাহলে ইজি হয়ে যাবে আমাদের, ঠিক আছে? আচ্ছা, তাহলে PR/100, এই দুইটা এদিকে এদিকে ভাগ হয়ে যাবে, মানে 2 4 8, 2 2 4, 4,200 হয়ে যাবে, ঠিক না ভুল? 4,200। তোমরা এটাকে ডাইরেক্ট সমান করতে পারো, আমি কেটে দিয়েছি, এরকম বেরিয়েছে তাই আমি আবার করে দিলাম। দেখো 4,200 ইন্টু 2 প্লাস r/100 সমান 8652। যেভাবে ক্যালকুলেশন তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, এবারে কি করবো আমরা, গুণ করে দেবো, 4,200 গুণিতক 2 কত হবে, 8,400। আচ্ছা, 8,400 এদিকে আমি বিয়োগ করে দিচ্ছি ডাইরেক্ট, এখানে পড়ে থাকবে কত, 4,200 গুণিত r/100, 2 যে গুণ করেছিলাম এদিকে ভাগ বিয়োগ করে দিই, 8,652 মাইনাস 8,400। বুঝতে পেরেছো আশা করি তোমরা, বা শূন্য কেটে দাও, তাহলে পাচ্ছি কত আমি এখানে, 42r সমান, এটা মাইনাস করলে পাবো আমরা 8,400 মানে 252, ঠিক না, 252 পাবো, বা এখান থেকে r সমান পাবো 252/42, 42 6 কিন্তু 252, তাহলে আর পাচ্ছি কত আমরা, 6%।
তাহলে আর যে ধরে নিয়েছিলাম আমি বার্ষিক সুদের হার, সেটা পেয়ে গেলাম কত আমি 6%। ওকে, লিখে দিবে, এখানে পার্সেন্টেজ লিখবে না বারবার, আমি এমনি জাস্ট বলে দিচ্ছি, এখানে কখনোই লিখবে না সমীকরণের পরে। এবারে দেখো মূলধন বের করতে বলেছে, এইখানে আমি আর এর মানটা বসিয়ে দিই, তাহলে আর সমান 6 এখানে বসিয়ে দিব, তাহলে পাবো কত 6p বাই 100, 100টা এদিকে গুণ করে দিই, 7200 গুণিত 100। ওকে, ছয়টাকে কেটে দেবো, 7 7 42 মানে 700, তাহলে পি পাচ্ছি আমি অ্যাকচুয়ালি 7 4টা 0 মানে 70,000 টাকা পাচ্ছি, তাই না? 70,000 টাকা। তাহলে আসল কত পেলাম আমি? অ্যান্সার লিখছি 70,000 টাকা। আর সরল সুদের হার লিখলাম আমি, সুদের হার সরল চক্রবৃদ্ধি দুটোই আছে এখানে 6%। অবশ্যই উত্তরগুলো কিন্তু তোমরা ফুল এতে লিখবে, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, ওকে। তো নেক্সট কোশ্চেনে যাব আমরা। আচ্ছা দেখো, এই কোশ্চেনটা, এই দুটো কোশ্চেন কিন্তু এর আগের স্কুলেই কিন্তু আমি করে দিয়েছি, মানে 3 নম্বর, স্কুল 3। ঠিক আছে, পুরো দুটোই একসঙ্গেই ছিল, মানে একই কোশ্চেন। ঠিক আছে, সেখানে আমি কমপ্লিট করে দিয়েছি, সেখান থেকে তোমরা পিডিএফ এবং ভিডিওটা দুটো জেনে নেবে, দেখে নেবে। এবারে বলছে তো স্থির জলে নৌকার গতিবেগ, ঠিক আছে, 8 কিলোমিটার পার ঘন্টা, নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি, স্রোতের প্রতিকূলে 22 কিমি গেলে স্রোতের বেগ নির্ণয় করো। আচ্ছা, এই অঙ্কটা কিন্তু সবাই জানো, তবুও আমি একবার স্রোতের অনুকূল প্রতিকূলটা একটু বুঝিয়ে দিই তোমাদের। দেখো, কোনো একটা জায়গায় যদি, মানে কোনো একটা নদীতে, তাহলে জল যখন স্রোত হচ্ছে এদিক থেকে এইদিকে, আমি ধরলাম ধরো জলের গতি, ওকে, এই দিক থেকে এইদিকে আমি ধরলাম। তার মানে দেখো, এখানে যদি একটা বোট থাকে না, এখানে যদি একটা কি থাকে, বোট থাকে, এই বোট বা নৌকার স্রোতের অনুকূলে গতি কি হবে? স্রোতের বেগ প্লাস নৌকার বেগ হয়ে যাবে। মানে স্রোতের অনুকূলে কি হবে? নিশ্চয়ই স্রোতটা তাকে টেনে নিয়ে যাবে। স্রোতের বেগ প্লাস নৌকার বেগ যোগ করলে হবে গিয়ে স্রোতের অনুকূলে বেগ। আর প্রতিকূলে বেগ কি করব আমি? নৌকাটাকে যখন স্রোতের প্রতিকূলে যেতে হবে, নিশ্চয়ই নৌকার বেগকে বেশি হতে হবে। তার মানে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, তবেই গিয়ে কিন্তু সে স্রোতের প্রতিকূলে যেতে পারবে। নৌকার বেগ যদি কমে যায়, তার মানে কিন্তু সে কখনো স্রোতের প্রতিকূলে যেতে পারবে না, কারণ স্রোত তাকে কিন্তু নিচের দিকে টেনে নিয়ে যাবে। তাই আমরা ধরে নিব যে এখানে স্রোতের বেগ কত ছিল বলেছে, তাহলে ধরে নিব যে স্রোতের বেগ হচ্ছে দিয়ে আমাদের x কিলোমিটার পার আওয়ার। ওকে, এইটাকে আমরা ধরলাম কি স্রোতের বেগ। ওকে, আচ্ছা, এবারে ধর নৌকার বেগ বলে দিয়েছে কত, 8 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে আমাদের নৌকার বেগ। ঠিক আছে, এবারে দেখো, টোটাল কিন্তু তার স্রোতের প্রতিকূলে এবং অনুকূলে গিয়ে প্রতিকূলে ফিরে আসতে 15 কিলোমিটার অনুকূল, প্রতিকূলে 22 কিলোমিটার ফিরে আসতে তার টোটাল 5 ঘন্টা সময় লাগে। ঠিক আছে, তার মানে দেখো এখানে স্রোতের অনুকূলে বেগ কত হবে? এক্ষুনি বললাম অনুকূল মানে দুটো যোগ হয়ে যাবে, নৌকার বেগ 8 প্লাস এক্স, স্রোতের বেগ এত কিলোমিটার পার আওয়ার। ওকে, স্রোতের প্রতিকূলে, তাহলে প্রতিকূলে আসতে হলে নিশ্চয়ই নৌকার বেগকে বেশি হতে হবে, এইটা একটু মনে রাখবে, এক্স মাইনাস 8 করলে কিন্তু ভুল হয়ে যাবে। অনুকূলে নৌকার বেগকে বেশি হতে হবে কিন্তু, তাই এটা এখানে করতে হবে 8 মাইনাস এক্স কিলোমিটার পার আওয়ার, এইটাকে একটু খেয়াল রেখে করবে। ওকে, এবারে দেখো স্রোতের অনুকূলে 15 কিমি গেছে, তার মানে স্রোতের অনুকূলে সে 8 প্লাস এক্স কিমি যায় কত, 1 ঘন্টায়, তাহলে 1 কিমি যাবে 1/8 প্লাস এক্স ঘন্টায়। ঠিক আছে, আচ্ছা, যাবে কত, 15 কিমি, অনুকূলে 15 কিমি যাবে, তাহলে 15/8 প্লাস এক্স ঘন্টায়। একই রকম ভাবে স্রোতের প্রতিকূলে কি করবে, কত ঘন্টা গেছে, কত কিলোমিটার গেছে, 22 কিলোমিটার, তাহলে 8 মাইনাস এক্স কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যায় 1/8 মাইনাস এক্স ঘন্টায়, আর 22 কিমি যায় 22/8 মাইনাস এক্স ঘন্টায়। ঠিক আছে, তাহলে দুটোর যে সময় যোগ করলেই তবেই গিয়ে পাবো কত আমি, 5 ঘন্টা। তাহলে শর্তানুসারে
15/8 প্লাস এক্স প্লাস 22/8 মাইনাস এক্স সমান 5। টোটাল হবে কত এখানে? 5 ঘন্টা হবে। ওকে, তাহলে সমান দিব, দেখো এখানে কি হবে, লসাগু কত হবে? 8 প্লাস এক্স ইন্টু 8 মাইনাস এক্স, তার মানে 64 মাইনাস এক্স স্কোয়ার। উপরে আসবে কত? 15-র সঙ্গে এটা গুণ হবে, 15 120 মাইনাস 15x প্লাস 22 8 176 প্লাস 22x সমান কত? 5। বা হবে কত? 50 মাইনাস 15x প্লাস 22x মানে হচ্ছে 7x 120 120 আর এটা হচ্ছে কত আমাদের? 176 যোগ করলে কত হবে? প্লাস 7 2 9 296 গুণ করলে কত হবে? এটা 5-এর সঙ্গে 64 গুণ করলে 5 4 20 6 5 30 2 32 মাইনাস 5x স্কোয়ার। এবারে এই 5x এদিকে নিয়ে চলে আসবো, তাহলে 5x স্কোয়ার প্লাস 7x প্লাস 296, এটা মাইনাস 320 হয়ে যাবে, তার মানে হচ্ছে মাইনাস হবে 24 ইকুয়ালস টু 0। আশা করি তোমরা বুঝতে পারছো। তো সমান চিহ্ন দিব আমরা, বা দিব 5x স্কোয়ার, এখানে 7 মিলাতে হবে, তাই তো? তার মানে হবে তোমার কত? 15 24 5 120 15 8 120 15 থেকে 8 গেলেই 7 হয়, মাইনাস 24 সমান 0। বা 5x স্কোয়ার প্লাস 15x মাইনাস 8x মাইনাস 24 ইকুয়ালস টু 0। 5x কমন নেব, x প্লাস 3 মাইনাস 8 কমন নেব, x প্লাস 3 ইকুয়ালস টু 0। দুটো থেকে x প্লাস 3 কমন আসবে, x সমান -3 আর এইদিকে x সমান হচ্ছে 8/5 মানে হচ্ছে 5 একে 5 1 পূর্ণ 3/5। ওকে, দেখো এখানে তাহলে x এর ভ্যালু আমি কত কত পেলাম। x সমান পেলাম -3 আর আরেকটা x সমান পেলাম কত? 1 পূর্ণ 3/5। এবারে দেখো আমরা -3টা কখনো কিন্তু নেব না, -3টা গ্রহণযোগ্য নয়, তাই আমরা কিন্তু কত নিব? 1 পূর্ণ 3/5, এটা ঋণাত্মক হওয়ার জন্য এটা কিন্তু গ্রহণযোগ্য নয়। কারণ স্রোতের বেগ বা আম, নৌকার বেগ কখনো কিন্তু বেগ ঋণাত্মক হতে পারে না। তাই অ্যান্সার হবে কত? x সমান 1 পূর্ণ 3/5। আমি x কে কি ধরেছিলাম? x কে ধরেছিলাম আমি স্রোতের বেগ, তার মানে এখানে স্রোতের বেগ হবে, পেয়েছেও স্রোতের বেগ 1 পূর্ণ 3/5 কিলোমিটার পার আওয়ার। এটা হবে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, তো দেখো 5-এর দাগ অবধি আমরা কমপ্লিট করে দিলাম, আরো অঙ্ক রয়েছে। তো এতক্ষণ অবধি যারা দেখছো সবাইকে বলবো যদি ভালো লাগে প্লিজ লাইক করে দাও। এরকম অঙ্ক ভিডিও করতে পিডিএফ করে রেডি করতে অনেকটা সময় লাগে, তো প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো, কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে। অনেকে ভিডিও দেখছো লাইকও কম করছো, কমেন্ট করছো না, কিছু বুঝতেই পারছি না আমি কেমন ভিডিওগুলো তোমাদের আমি তোমার কেমন লাগছে বুঝতে পারছি না, তাই বলছি কমেন্ট করো অবশ্যই। খারাপ লাগলেও কমেন্ট করো, ভালো লাগলেও কমেন্ট করো, তৈরি করতে অনেকটা সময়ও লাগে তোমাদের, তাই বলছি প্লিজ কমেন্ট করে জানাও, আমি মোটিভেশন ফিল করি তাতে কিন্তু। তো অবশ্যই নেক্সট কোশ্চেনে যাব আমরা। দেখো, আচ্ছা এই কোশ্চেনটাও কিন্তু আমি এটাও স্কুল 3-তে ছিল, কিন্তু এই আগের ভিডিওতে আমি কমপ্লিট করে দিয়েছি, ভিডিও কিন্তু তোমরা সংগ্রহ করে নিবে। নেক্সট কোশ্চেন দেখো। আচ্ছা 6-এর দাগে কি বলেছে দেখো, বলছে এক্স এর মান দেওয়া আছে, এইটা সমান 2 প্রমাণ করতে হবে। এই কোশ্চেনটা কিন্তু খুব ভালো একটা, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং এগুলোই পরীক্ষায় আসে বেশি। দেখো এক্স সমান 4ab বাই কত দেওয়া আছে বলো? a প্লাস b, এটা আছে তো। এটাকে দেখো লিখবো আমি এক্স সমান এক্স বাই 2a সমান 2b বাই a প্লাস। কেন লিখলাম দেখো, এটা যদি এদিকে গুণ করে দাও 4ab হয়ে যাবে না? এবারে এখানে দেখো এক্স প্লাস 2a বাই এক্স মাইনাস 2a আছে, আমি কি করব? এটাকে যোগ ভাগ প্রক্রিয়া তৈরি করব, যোগ ভাগ প্রক্রিয়ার সাহায্যে লিখব। এক্স প্লাস 2a বাই এক্স মাইনাস 2a, এটা কত হয়ে যাবে বলো? 2b প্লাস a প্লাস b বাই 2b মাইনাস a মাইনাস b।
ওকে, তাহলে এটা কত পাচ্ছি আমি, তাহলে 2b প্লাস 2b মানে 3b প্লাস a বাই 2b মাইনাস b মানে b মাইনাস a। ক্লিয়ার হয়েছে? আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এবারে দেখো আবার করব কি আমি, x বাই, আবার করব কি আমি, x বাই 2b, এটাকে লিখতে পারি আমি 2a বাই a প্লাস b। ঠিক না ভুল? দেখো এটা গুণ করে দিলে 4ab হয়ে যাবে। কেন করলাম এটা আমি, এখানে রয়েছে x প্লাস 2b বাই x মাইনাস 2b, তাহলে লিখবো আমি যোগভাগ প্রক্রিয়ায় x প্লাস 2b, অবশ্যই তোমরা এগুলো লিখে দিবে, যোগ সরি এখানে নয়, এখানে লিখে দিবে যোগভাগ প্রক্রিয়ায় পাই ব্র্যাকেটে। আচ্ছা, x প্লাস 2b বাই x মাইনাস 2b, 2a প্লাস a প্লাস b বাই 2a মাইনাস a মাইনাস, ঠিক আছে? তাহলে পাচ্ছি কি, x প্লাস 2b বাই x মাইনাস 2b সমান 3a প্লাস b বাই a মাইনাস b। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আচ্ছা, এখানে b মাইনাস a আছে, এখানে a মাইনাস b আছে, তার মানে এটাকে যদি আমি b মাইনাস a করি তাহলে একটা মাইনাস নিয়ে নিব, তাহলে 3a প্লাস b বাই b মাইনাস a, বা এটাকে চেঞ্জ করতে পারো। এবারে দেখো এটা প্লাস আছে, আমি বসিয়ে দিব, পুরো অঙ্কটাকে আমরা লিখে নিবে, ঠিক আছে? এখান থেকে আমি ডাইরেক্ট করে দিচ্ছি, দেখো তাহলে একটা পেয়েছি কত, 3b প্লাস a বাই b মাইনাস a, মানে কোনটা, এইটা, তাহলে এটা লিখবো 3b প্লাস a বাই b মাইনাস a প্লাস, এটা পেলাম কত, মাইনাস 3b প্লাস b বাই b মাইনাস a, তার মানে মাইনাস হয়ে যাবে এটা 3a প্লাস b বাই b মাইনাস a। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটাকে কি করব আমি, বাম পক্ষ ধরবো, ঠিক আছে? এটা আমার বাম পক্ষ। তাহলে b মাইনাস a লসাগু দুটোতেই b মাইনাস a। ওকে, আচ্ছা, এবারে দেখো b মাইনাস, তাহলে 3b প্লাস a মাইনাস 3a মাইনাস b। ওকে, আচ্ছা 3b মাইনাস b কত হয়ে যাবে, 2b, আচ্ছা প্লাস এ মাইনাস 3 মানে হচ্ছে মাইনাস 2a বাই b মাইনাস এ। ওকে, এখান থেকে দেখো 2 কমন নিয়ে নাও, তাহলে b মাইনাস a বাই b মাইনাস এ, ঠিক আছে? এরপরে আমরা কি করব, কাটাকাটি করে দিব, b মাইনাস এ কেটে দাও, করে থাকবে 2, এটাই আমাদের কত আছে, ডান পক্ষ, পাশে লিখবো আমরা প্রমাণিত। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে যাব আমরা। দেখো বলেছে x সমান অথবাটা x সমান √3 + 1 √3 - 1 দেওয়া রয়েছে, এটা এই মানটা বের করতে বলছে। দেখো আমরা কি করব, এখানে xy বের করব, x ইন্টু ওয়াই বের করব। দেখো x ইন্টু ওয়াই মানে কি, এটা যদি গুণ করে দাও x প্লাস, এটা প্লাসটা উপর নিচ কেটে যাবে, মাইনাস কেটে যাবে, মানে হচ্ছে এটা 1 বেরোবে। আচ্ছা, x প্লাস ওয়াই যদি করি আমি, √3 + 1 বাই √3 - 1 প্লাস √3 - 1 বাই √3 প্লাস 1, লসাগু কত হবে, √3 - 1 √3 প্লাস 1 মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, মানে 3 মাইনাস 1, √3 হোল স্কোয়ার মানে 1, 1 এর হোল স্কোয়ার মানে 1, √3 হোল স্কোয়ার 3, 1 এর হোল স্কোয়ার 1, এটা গুণ করলে কত হবে, √3 প্লাস 1 এর হোল স্কোয়ার, এর সঙ্গে এটা গুণ হবে কারণ লসাগুই দুটো রয়েছে, এটা কেটে গেলে এর সঙ্গে গুণ হবে। আচ্ছা, প্লাস √3 মাইনাস 1 এর হোল স্কোয়ার। এবারে দেখো a প্লাস b এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস b এর হোল স্কোয়ার, কি সূত্র ছিল, 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a স্কোয়ার √3 এর হোল স্কোয়ার মানে 3 প্লাস b স্কোয়ার 1 এর হোল স্কোয়ার মানে 1 বাই এখানে আসবে কত, 3 মাইনাস 1 মানে 2, 2 কেটে দাও, 3 আর 1 4, তাহলে x প্লাস ওয়াই আমি কত পেলাম, 4। এরপরে আমার কি করবো, মান বের করবো। দেখো এখান থেকে লিখছি আমি সমান, এরপরের লাইন থেকে, তাহলে দেখো সাজাই যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এটা কেন লিখলাম, পরের লাইনে করব আমি, এ প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab 2xy মাইনাস xy যেমন আছে থাকবে, শুধু এই সূত্রগুলো বসাচ্ছি, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 2ab, সরি 2xy প্লাস xy। আচ্ছা, এবারে দেখো এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই কত 4 বেরিয়েছে, তাহলে 4 এর হোল স্কোয়ার মাইনাস 2xy মাইনাস xy মানে 3xy, 3 ইন্টু xy এর 1 কত, এখানে 1, 1 হবে। আবার এটা হবে কত, 4 হোল স্কোয়ার মাইনাস 2xy মানে মাইনাস xy হবে, মানে মাইনাস xy মানে মাইনাস 1, xy এর মান বসিয়ে দিলাম, 16 মাইনাস 3 বাই 16 মাইনাস 1, 13 বাই 15, তাহলে অ্যান্সার কত পাচ্ছি আমি, 13
বাই 15 আর মান এর মান। ওকে, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। ঠিক আছে, পাশে কিন্তু অবশ্যই লিখবে মান বসিয়ে পাই, এগুলো নিশ্চয়ই তোমাদের বলে দিতে হবে না আমাকে। এখানে কিন্তু অবশ্যই লিখবে যে এক্স ওয়াই এর মান বসিয়ে পাই, এক্স প্লাস ওয়াই এর মান বসিয়ে পাই। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন দেখো আমি কিন্তু রেডি করে রেখেছি, তোমরা খুব ইন্টারেস্টিং অঙ্ক, একটু মন দিয়ে শুনে নাও, খুব ইন্টারেস্টিং অঙ্ক কিন্তু অঙ্কটা। তো এই অঙ্কগুলো এমন অঙ্ক, তোমরা যদি জাস্ট জিনিসটা বুঝে নাও কেমন হচ্ছে, কি বোঝাতে চাইছে, পুরো প্রত্যেকটা ওয়ার্ড যদি তোমরা ঠিকঠাক ভাবে সেন্টেন্স গুলো বুঝে নাও, তাহলে কিন্তু এইরকম যত টাইপ ঘুরিয়ে ফিরিয়ে দিক না কেন তোমরা করতে পারবে। দেখো আমি বলছি তোমাদের খুব ইজিলি বলার চেষ্টা করছি, দেখে নাও। গ্রামের আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে একটা 20 মিটার 15 মিটার, দৈর্ঘ্য 20 মিটার, প্রস্থ 15 মিটার। বলছে এই মাঠের ভেতরে 4টি কোণে পিলার বসানোর জন্য 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি ঘনকাকৃতি গর্ত কেটে অপসারিত মাটি অবশিষ্ট জমির উপর ছড়িয়ে দিয়েছে। মাঠের তলের উচ্চতা কতটা বৃদ্ধি পেল হিসেব করে লিখতে বলেছে। দেখো ABCD একটা আয়তক্ষেত্রাকার জমি হলো, এর দৈর্ঘ্য বলে দিয়েছে ধরো AD আর BC 20 মিটার, আর ABDC সেটা আয়তক্ষেত্রাকার 15 মিটার। ওকে, এবারে 4টা কোণে দেখো আমি 4টা পিলার কিন্তু তৈরি করেছি, একটা এই এরকম ভাবে 4টা কোণে 4টা পিলার হয়েছে, এবং পিলার গুলো কিন্তু ঘনকাকৃতি, মানে বর্গাকার চিত্র। এটা এইভাবে কি খোঁড়া হয়েছে, মানে এখানে 3D তো দেখাতে পারবো না, ঠিক আছে। তো এইভাবে খুঁড়ে দিয়ে কি করেছে, এখান থেকে যে মাটিটা বেরিয়েছিল সে বাকি এই অংশের উপর কিন্তু কি করেছে, মাটিটাকে ছড়িয়ে দিয়েছে। তাহলে মাটি যদি এই অংশের উপর ছড়ায়, দেখো গর্ত যে কত করেছে, 4 মিটার যে গর্তটা করেছে এইখানে যদি ছড়ায়, এই অংশটা কি হবে, কিছুটা উঁচু হয়ে যাবে, তাই না? এই অংশটা কিছু উঁচু হয়ে যাবে। এই বলছে যে কতটা উঁচু হবে, মানে উচ্চতা কতটা হবে এই মাটির, যতটা মানে মাঠের চেয়ে বাকি অংশে যে মাটিটা ফেলেছে সেটা কতটা উপরের দিকে উঠবে। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। তার মানে দেখো এখানে অ্যাকচুয়ালি এই 4টা যে পিলার রয়েছে, এখানে যে মাটির টোটাল আয়তন আর এই ভেতরে মাটিটা যেটা ফেলবে সেই আয়তনের সঙ্গে সমান হবে। ঠিক না ভুল? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ কত বলেছে, 20 মিটার এবং 15 মিটার। আচ্ছা, এবারে দেখো প্রত্যেকটা পিলারের সেই মুখের যে ক্ষেত্রফল কত হবে, 16। ঠিক আছে, তাহলে দেখো 8এর দাগের অঙ্কটা, তাহলে দেখো কি লিখবো আমরা, যে পিলার বাদে 4টি কোণে পিলার বসানোর জন্য, সরি, ঘনকাকৃতি গর্ত, তাহলে গর্ত বাদে বাকি আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল কত হবে, টোটাল ক্ষেত্রফল কত, 20 গুণিতক 15। আচ্ছা, এখান থেকে কত বাদ যাবে, 4টা রয়েছে এখানে, তাহলে এক একটার মুখের যে ক্ষেত্রফল কত হবে, 16। তাহলে টোটাল 4 × 4 স্কোয়ার, ঠিক না ভুল? এটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, এটা হবে মিটার স্কোয়ার। তাহলে রুট ওভার নয়, 15 দিয়ে 30 মানে 300 মাইনাস 16 4 কত, 64। ওকে, এইটা হবে কি, বাকি এইগুলো বাদ দিয়ে ভেতরের যেটা রয়েছে এইগুলোর ক্ষেত্রফল পেলাম। পাবো কত আমি এখানে, 6 7 3 10 236 মিটার স্কোয়ার। ঠিক আছে, 200, হ্যাঁ 236, 4 4 16 4 64। ওকে, আচ্ছা এবারে করব কি, ধরি, আচ্ছা তার আগে দেখে নিই আমরা যে প্রত্যেকটা যে গর্তের 4টি ঘনকাকৃতি গর্তের আয়তন কত হবে, 4টা রয়েছে, এক একটার আয়তন কত, 4³ করে, 4 × 4³ এটা কত হবে, মিটার কিউব। তাহলে 4 4 16, 4 64, 4 64, 4 4 4 16, 6 6 4 24, 25 মানে কত, 256 মিটার কিউব। এই আয়তনটা কার সঙ্গে সমান হবে, এর ভেতরের আয়তনের সঙ্গে সমান হবে। এবারে লিখবো আমরা, ধরি, ঠিক আছে, যে মাটি ছড়ানোর পরে উচ্চতা বৃদ্ধি হবে, উচ্চতা বৃদ্ধি কত, h মিটার ধরে নিলাম। তার মানে দেখো আয়তন কত হবে, ক্ষেত্রফল কত পেয়েছি আমি এখানে, 236, এর সঙ্গে h গুণ করলে কি পেয়ে যাবো, আমি আয়তন পেয়ে যাব। ক্ষেত্রফলের সঙ্গে উপরে হাইটটা গুণ করে কি পাবো আমি, এইখানে যে
যে অংশে মাটি ফেলা হয়েছে তার আয়তন পেয়ে যাব। আর শর্তানুসারে এটার মানেই হচ্ছে কি আমাদের শর্তানুসারে 236H মানেই হচ্ছে 256। তাহলে H সমান কত হবে? 256, এর সঙ্গে 4টা গর্তের সঙ্গে সমান হবে। আচ্ছা, 256/236 কেটে দাও। কত? 2 একে 2, 2 এ 4, 2 8 16, 2 18, 2 5 10, 2 9 18, 2 6 12, 2 4 8, মানে পাচ্ছি কত? 64/59। 64/59 মানে 1.5/59। তাহলে অ্যাকচুয়ালি কত উচ্চতায় উঠবে? 1.5/59 মিটার উচ্চতায় উঠবে, যেটা আমি এইটাকে ধরে নিয়েছিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো 1.5 এত মিটার কিন্তু কি হবে? উচ্চতা বৃদ্ধি পাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা। খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু এই অঙ্কটা তোমাদের। ওকে, নেক্সট কোশ্চেনে যাবো আমরা। আচ্ছা, এখানে বলেছে, দেখো এই অঙ্কটা আগের দিনও আমি বলে দিয়েছি, তবু আরেকবার আমি বলে দিচ্ছি। দেখো আগের এতেও ছিল কিন্তু, আগের স্কুলটাতে, মানে দুটো স্কুল যেন প্রায় সেম সেম অঙ্ক দিয়ে দিয়েছে। ঠিক আছে না? দেখো কি বলেছে এখানে। সমান ঘনত্বের একটি লম্ববৃত্তাকার কাঠের গুঁড়ির বক্রতলের ক্ষেত্রফল 440 বর্গ ডেসিমিটার। 1 ঘন ডেসিমিটার কাঠের ওজন 1.5 কিগ্রা এবং গুঁড়িটির ওজন 9.24 কিলো কুইন্টাল হলে গুঁড়িটির ব্যাসের দৈর্ঘ্য কত? আমি ধরে নিয়েছি ব্যাসার্ধকে, দেখো এখানে 8 সেন্টিমিটার, আর উচ্চতাকে ধরে নিয়েছি 8 সেন্টিমিটার। তার মানে দেখো বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? 2πRh। তাহলে 2πRh এটা সমান কত? 440 বর্গ ডেসিমিটার। ঠিক, এটাকে আমি ধরলাম 1 নম্বর। এবারে দেখো 1.5 কিগ্রা হচ্ছে 1 ঘন ডেসিমিটার, মানে 1.5 কিগ্রা কেজি। এর যে আয়তন, কাঠের আয়তন হচ্ছে 1 ঘন ডেসিমিটার। তার মানে কত? 9.424 মানে হচ্ছে 924 কেজি। ঠিক আছে, কারণ 1 কুইন্টাল সমান 100 কেজি। তার মানে হচ্ছে কত? 1/1.5 এর সঙ্গে গুণ হয়ে যাবে 924। এই শূন্যটা এদিকে শূন্য করে নাও। 15। আচ্ছা, কাটবো পরে। পাচ্ছি কত আমি এখানে? 9,2,4,0/50। 15 6 90, 15 একে 15, 6 90। পাচ্ছি কত? 616 ঘন ডেসিমিটার। ওকে, এবারে দেখো 416 যে ঘন ডেসিমিটার, এটা হচ্ছে কি এরই আয়তন হবে, কারণ ওই গুঁড়ির ওজন তো এত বলে দিয়েছে। তার মানে এখানে πr²h এটা হবে কত? 616। এটাকে আমি 2 নম্বর দিলাম। ওকে, এরপরে 1 নম্বর এবং 2 নম্বরকে যদি আমি ভাগ করে দিই, কত পাবো এখানে বলো? 2πRh/πr²h 440/616। দেখো পাই কেটে দাও, আর একটা কাটবে, একটা পড়ে থাকবে, আর এইচ কেটে যাবে পুরো। ঠিক আছে, এবারে এটা 11, 11 4 44, 11 5 11 6। আচ্ছা, এটাকে কাটো। 4, 4 10 40, 4 14 4 56। আরও কাটবে, 2 5 10, 2 7 14। তাহলে পাচ্ছি কত আমি? আর এর সঙ্গে 5, 5 আর সমান 7 2 14। এখান থেকে আর কত পাবো? 14/5 মানে হচ্ছে 5 2 10, 5 8 40। তাহলে 2.8 কি পাবো? সেন্টিমিটার, যেটা হচ্ছে আমাদের আর এর মান 2.8 সেন্টিমিটার। তাহলে ব্যাস 2 আর কত হয়ে যাবে? মানে আমাকে ব্যাস চেয়েছে, ব্যাসের দৈর্ঘ্য কত হয়ে যাবে? গুণিতক 2 মানে 5.6। তাহলে ব্যাস কত পেলাম আমি? 5.6 সেন্টিমিটার। ওকে, উচ্চতা বলে দিচ্ছি, এদের মধ্যে যে কোনো একটাই বসিয়ে দাও। ধরো 1 নম্বরে যদি আমি বসিয়ে দিই, দেখো বসাচ্ছি আমি এখানে। তাহলে 2 ইন্টু পাই 22/7 ইন্টু আর, আর এর মান হচ্ছে 2.8 ইন্টু এইচ সমান হচ্ছে 440। এখান থেকে কত পাবো? 7 4 0.4। এইচ পাবো কত? 440/2 গুণিতক 22 গুণিতক 0.4। দশমিক তুললে উপরে একটা 10 যাবে। ঠিক আছে, 22 2 44। আচ্ছা, এবারে দেখো 2 5 10, 4 5 20, মানে কত আসছে তোমার?
25, তাহলে এইচ আমার আসছে কত 25 ডেসিমিটার। আর 2 আর কত পেলাম আমি, উচ্চতা পেলাম কত 25 ডেসিমিটার, ব্যাসার্ধ পেয়ে গেলাম আমি, ব্যাস পেয়ে গেলাম আমি 5.6 ডেসিমিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো, তো একটু সময় লাগলো তোমাদের, তো আমি সমস্ত কোশ্চেন কিন্তু তোমাদের দেখো কমপ্লিট করে দিলাম, আর নেই। যেগুলো আগে করিয়ে দিয়েছি তোমাদের বলে দিয়েছি আমি কোথায় পাবে, কিভাবে করে নিবে। পিডিএফও তোমরা অবশ্যই ডাউনলোড করে নিবে, ঠিক আছে? তো দেখে নাও, আজকে কিন্তু কমপ্লিট করে নিলাম আমরা সমস্ত কিছু। তোমরা যদি তোমাদের ভিডিওটি সত্যিই ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিয়ে যাও, আর কমেন্ট করে দিয়ে যাও কেমন লাগছে তোমাদের ভিডিওটি। তাতে কিন্তু অনেকটা মোটিভেশন পাবো এবং নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও নিচের লিঙ্কে গিয়ে। নতুন তৈরি করেছি ওটা আমি, সেখানে পিডিএফগুলো আমি দিয়ে দিব তোমাদের। তো আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। মন দিয়ে পড়াশোনা করো। তো ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।